জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠক হতে পারে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে। 3 দশকের মধ্যে এটি হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক। এদিকে প্রধান উপদেষ্টার সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। জো বাইডেনের সঙ্গে বৈঠককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি বলে মনে করছেন তারা। বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার প্রধান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক কোনো বৈঠকে কখনো মিলিত হয়নি। যুক্তরাষ্ট্র বর্তমান যে নতুন যে প্রেক্ষাপট, নতুন যে সরকার, এই সরকারকে স্বীকৃতি দেওয়ারই একটি নামান্তর বলে অনেকে মনে করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, মব জাস্টিস বন্ধ ও শিক্ষা ব্যবস্থার সংস্কারও চায় নিউ ইয়র্কে বাংলাদেশি ছাত্র সমাজ। বাংলাদেশকে পজিটিভলি কীভাবে সারা বিশ্বের কাছে পৌঁছানো যায়, এটা বেসিক্যালি তাদের কিছু আইডিয়া শেয়ার করবে। চমৎকার কিছু আইডিয়া আছে। বিমানের ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়টিও আছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশায়। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দর ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে অভিনন্দন জানাতে প্রস্তুতি সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। গণ অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে 4টি দল। জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন ও নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ তার অন্যতম। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের কাজ শেষে নির্বাচন দেওয়ার বিষয়ে তাদের সমর্থন থাকলেও সে সময় হতে হবে যৌক্তিক। রাজনৈতিক যে রূপান্তরের প্রক্রিয়াটা, যেখানে একটা নতুন বন্দোবস্ত এবং একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার প্রশ্ন আছে, এইটার কাজগুলো সুনির্দিষ্ট করা দরকার এবং সেটা বাস্তবায়ন করতে কি পরিমাণ সময় লাগবে সেটাও সুনির্দিষ্ট করা দরকার। লেভেল প্লেইং ফিল্ড কিংবা প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনকে একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে গড়ে তোলা, এর জন্য তো বেশ একটা সময় প্রয়োজন। যৌক্তিক সংস্কারের লক্ষ্যে যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকু গণ অধিকার পরিষদ দিতে চায়। এই সরকারের কাছে ধর্মভিত্তিক দলগুলো বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে করছেন 2018 সালের কোটা আন্দোলনে আলোচনায় আসা নূর। কোনো বিশেষ দলকে প্রাধান্যের বিরোধিতায় সাকি। তারা মেইনস্ট্রিম পার্টিগুলো অনেককে বাইপাস করে তারা নিজেদের মতো একটা কর্ম পরিকল্পনা বা সিদ্ধান্ত নিচ্ছে, যেটা রাজনৈতিক দলগুলো ওয়াকিবহাল না। অন্তর্বর্তী সরকার মানুষ প্রত্যাশা করে যে তারা কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাত দেখাবেন না। এরই মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দাবি উঠেছে অন্যান্য শিক্ষাঙ্গনে বন্ধের। তবে এই দুই তরুণ নেতা বলছেন নিষিদ্ধ নয়, প্রয়োজন সংস্কার। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে সরকারি দলের যে পেটোয়া বাহিনী দখলদারিত্ব করেছিল, এটা যাতে কোনো অবস্থাতেই ফিরে না আসতে পারে, তার জন্য কী ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, পরিবেশগত সংস্কার দরকার, কি নতুন ধরনের নিয়ম কানুন দরকার, সেইগুলো প্রশ্নে একটা সত্যিকার কার্যকর উদ্যোগ নেওয়া। কোনো বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত না, বরঞ্চ ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্রদেরকে একটা ইতিবাচক কর্মকাণ্ড, একটা সৃজনশীল কর্মকাণ্ডের দিকে ধাবিত করা উচিত। নির্বাচনের মাধ্যমে সরকারে এলে প্রতিবেশী ভারতের সঙ্গে দেশের স্বার্থ ও ন্যায্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সুসম্পর্ক রাখার প্রত্যয় এই নতুন নিবন্ধিত দল দুটির। ফেনী সদরের বালিয়াগাঁওয়ের এই এলাকা ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর দখলে। মসজিদ মাদ্রাসা তৈরির কথা বলে এসব জমি তিনি দখল করেছেন বলে অভিযোগ আছে। ভুক্তভোগীরা বলছেন কিছু না বলে জমিতে মাটি ফেলে দখলে নেন নিজাম হাজারী। পরে কম টাকায় জোর করে রেজিস্ট্রি করে নেন। অনেকে জমি হারিয়েও কোনো টাকা পাননি। আমরা রেস্টুরেন্টে না দেখে বাইরে করে না দেখে আমার অনেক হুমকি ধুমকি, অনেক নির্যাতনের আর বলেন। আমি ভয় অনেক সময় বাড়িতে আসলে বাজারে উঠতাম না, লুকি দেখতাম। জোর করে মাড়ি হেলাই দিয়ে কইছে নিলে নেন, টাকা নিলে নেন, না নিলে জায়গা তাইতে নেতেন বাড়ি ঘরে তালা লাগা দিব। আমার 23 টাকা আমি বাড়ি ঘরের জন্য লইছিলাম, আমি 4 কিনারে এরিয়া করে গাছ লাগাইছি, এরপরে এরা দখল করে ফেলেছে। পট পরিবর্তনের পর নিজাম হাজারী পলাতক থাকায় অনেকে এখন মুখ খুলতে সাহস পাচ্ছেন। জানাচ্ছেন তার টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা। তার নিজ দলেই তাকে ঘিরে রয়েছে অসন্তোষ। সে কখনো রাজনীতি করে নাই, সে দল বিক্রি করে টাকা ইনকাম করছে। একসময় নিজাম হাজারী এই একটা সিগারেট
মানুষ থেকে চেয়ে নিত, সেই নিজামাজার এখন ৫-৭ হাজার ১০,০০০ কোটি টাকার মালিক। ফেনী পৌরসভাতে ১% জায়গা নিজামাজারের, এবং এটা রেজিস্ট্রি অফিসে বলাই ছিল তার অনুমতি ছাড়া কেউ যাতে এই কোনো সম্পত্তি কেনা বা বেচা কোনোটাই করতে না পারে। আরও অভিযোগ আছে, গেল ১৫ বছরে ক্ষমতার অপব্যবহার করে ৫ একর জুড়ে তৈরি করেছেন বিলাসবহুল বাগানবাড়ি, ৪টি বহুতল ভবন সহ বিপুল সম্পদ। আবারও অশান্ত পাহাড়, সহিংসতার আগুনে পুড়ে ছাই ঘরবাড়ি, দোকানপাট, যানবাহন। মারা গেছে মানুষ, বাধ্য হয়েছেন ঘরবাড়ি ছাড়তে। চরম উৎকণ্ঠা পাহাড়ি জনপদে। কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সংঘর্ষ ও মৃত্যুর পর সহিংসতা ছড়ায় পাশের জেলা রাঙ্গামাটিতেও। ২ সম্প্রদায়ের সহিংসতায় মারা যান ৪ জন। সংবিধানে বাঙালি ছাড়া অন্য সব জাতিগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বলা হয়েছে। আবার পার্বত্য অঞ্চলের ছোটখাটো বিষয়কে জাতিগত সংঘাতে রূপ দিতে তৎপর একটি পক্ষ। সংবিধান তো সংস্কার হবে, পরিবর্তন হবে। সংবিধানের মধ্যে এটা খুব গুরুত্বের সঙ্গে আনতে হবে যে বাংলাদেশে বাঙালি ছাড়া অন্যান্য জাতি আছে, তাদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এবং তাদের আলাদা সংস্কৃতি আছে, তাদের আলাদা ভূমি ব্যবস্থা আছে, তাদের আলাদা ইতিহাস আছে, এবং তাদের ক্ষোভের বাস্তব কিছু কারণ আছে। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ বলছে ১৯৯৭ সালে ঐতিহাসিক শান্তি চুক্তিতে ভূমি ব্যবস্থাপনার রূপরেখা দেয়া ছিল, তবে ২৭ বছরেও তা বাস্তবায়ন হয়নি। তাই নতুন শান্তি চুক্তি করা জরুরি। স্বায়ত্তশাসন থাকবে সেখানে, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি, সংবিধানে সেটা স্বীকার করা হয়নি। এখন যদি নতুন চুক্তির মাধ্যমে সেখানকার আলাদা শাসন ব্যবস্থাটা সংবিধানে স্বীকৃত হতে হবে। স্যাটলার সমস্যা মানে ভূমি সমস্যা, ভূমির সমস্যা মানে স্যাটলার সমস্যা। স্যাটলার বাঙালিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, এখনও নাই। আঞ্চলিক নেতারা বলছেন পাহাড়ে অস্থিরতার প্রভাব পড়তে পারে সমতলেও। ঘৃণা ও নৈরাজ্য করা ব্যক্তি ও গোষ্ঠীকে কঠোরভাবে দমনের দাবি তাদের। চট্টগ্রাম শহর থেকে কর্ণফুলী পার হয়ে চলাচল করেন হাজারো যাত্রী। সিটি কর্পোরেশনের আওতাধীন ১৯টি ঘাট হয়ে চলে সাম্পান ও ইঞ্জিন চালিত নৌযান। এর মধ্যে গত বছর ১২টি ঘাট ইজারা দেয় সিটি কর্পোরেশন। ৫ আগস্টের আগে এসব ঘাটের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের হাতে। আওয়ামী সরকারের পতনের পর বদলে যেতে থাকে ঘাটগুলো নিয়ন্ত্রণকারীদের পরিচয়। প্রভাব খাটিয়ে 4টি ঘাট দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এখন বাকি ঘাটগুলো দখল নেয়ার চেষ্টায় তারা। এতে উদ্বেগ জানিয়েছেন নৌযান চালকেরা। যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তো বাধ্যগতভাবে কি করতে হবে, ভাড়া বাড়াতে হবে। রাজনীতিবিদ, প্রভাবশালী শক্তিবিদ মানুষরা আমাদের এই ঘাটটি আমাদের পেটের মধ্যে আঘাত করে এরা ছিনিয়ে নিতে চাচ্ছে। বিএনপির কিছু লোকজন আইসা মানে আমাদেরকে উচিত করার জন্য একটা পরিকল্পনা করতেছে। প্রতিটি ঘাট থেকে দৈনিক ৫০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত টোল আদায় হয়, যা সিটি কর্পোরেশনের আয়ের বড় একটি অংশ। রাজনৈতিক প্রভাব ও দখলদারিত্বের কথা স্বীকার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় সংস্থাটি। আমাদের ঘাটগুলা এগুলা হবে ওই সরকারের সময়ে হয়তো এক পক্ষ নিয়ন্ত্রণ করত, হয়তো এগুলো এখন হয়তো অন্য পক্ষ নিয়ন্ত্রণ চাচ্ছে। এগুলো কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। তবে এ ধরনের দখলদারিত্বের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপি নেতাদের। এই ধরনের কোনো কার্যকলাপে তারা যদি জড়িত থাকে অবশ্যই আমরা এটি ব্যবস্থা নিব। এবং অলরেডি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশ আছে এই ব্যাপারে, এবং সিটি কর্পোরেশন যদি কোনো সহযোগিতা চায় এই ব্যাপারে আমরাও সহযোগিতা করব। দখলের প্রবণতা ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ সুশীল সমাজের প্রতিনিধিদের। বড় দলগুলো আছে যারা সক্রিয় আছে, তারা যেন তাদের দলের কর্মীরা তাকে নিয়ন্ত্রণ করে অন্তপক্ষে বিশাল দলের সুনামটা ক্ষুণ্ণ হওয়া থেকে রক্ষা পাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব আয়ের ৯টি খাতের মধ্যে অন্যতম নৌঘাটের ইজারা।